প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আবারও তোমাদের মাঝে ফিরে আসলাম। তো আজকে বোর্ডের দিকে দেখতে পাচ্ছ যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান অধ্যায় 7 খতিয়ানের পার্ট 2। পার্ট 1 এ আমরা হচ্ছে খতিয়ান সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি, আর হচ্ছে খতিয়ানের যে দুইটা ছকে আমরা খতিয়ান প্রস্তুত করি তার প্রথম ছকটা ছিল কি টি ছক। টি ছকে আমরা পার্ট 1 এ আলোচনা করেছি, আর আজকে আমাদের পার্ট 2 তে আলোচনা হবে চলমান জেড ছক। চলমান জেড ছকে আজকে আমরা খতিয়ান কিভাবে প্রস্তুত করে সেই সম্পর্কে আমরা মোটামুটি যতটুকু পারি ধারণা দিতে চেষ্টা করব, বা তোমরা ধারণা নিতে চেষ্টা করবে। তো আমি এই পর্যায়ে আমরা চলে যাই। তো দেখো, আমি এখানে বোর্ডে কিছু চলমান জেড ছক আর টি, গত ক্লাসে আমরা টি ছকের একটা ছক অঙ্কন করেছিলাম যে টি ছকের মধ্যে কয়টা ঘর থাকে? 8টা। ডেবিট পাশে 4টা, ক্রেডিট পাশে 4টা। আর টি ছকের কাজ কি ছিল? দুই পাশে কি লেনদেনগুলো, হিসাবগুলো আমরা কি বসানোর পর আমাদের একটা ছিল কি, একটা ব্যালেন্স বের করার একটা কি ছিল, সিস্টেম ছিল যে কিভাবে আমরা ব্যালেন্সটা বের করব। আর ব্যালেন্সটা আমরা কিভাবে বের করছি? যে পাশে কম সে পাশে আমরা কি করছি, ব্যালেন্স সিডি লিখে যত টাকা কম সে টাকাটা আমরা কি করছি, ব্যালেন্স সিডি লিখে সে টাকাটা যে পাশে কম সে পাশে লিখে দিছিলাম। এটা ছিল কি টি ছকের সিস্টেম বা টি ছকের নিয়ম। আজকে দেখো চলমান জেড ছকের মধ্যে ঘরের এই ছকটার মধ্যে দেখো যে টি ছক আর চলমান জেড ছকের ঘরের মধ্যেও কিন্তু পার্থক্য আছে, নিয়মের মধ্যেও পার্থক্য আছে। নিয়মের মধ্যেও কি পার্থক্য বলতে এখানে নিয়মের মধ্যে কি পার্থক্য সেটা আমরা অঙ্কের মাধ্যমে ইয়ে করব। আর এখানে দেখো কিছু আমি উদাহরণ লিখে দিছি। আমি উদাহরণটা জাবেদা করে নিছি যাতে তোমাদের সুবিধার্থে। দেখো এখানে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা 4টা লেনদেন নিছি এবং 4টাই দেখো নগদান রিলেটেড। আমরা হিসাব কি প্রস্তুত করতেছি? নগদান হিসাব। তো যেহেতু নগদান হিসাব প্রস্তুত করছি আমরাই তোমাদের বোঝানোর সুবিধার্থে বা তোমরা যাতে সহজে বুঝতে পারো এর জন্য আমি কি 4টা জাবেদাই কি নগদান রিলেটেড নিছি। 4টা জাবেদাই নগদান রিলেটেড নিয়েছি। তাহলে যদি এরকম দেখো যে এখানে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, যেহেতু এখানে নগদান আছে এই কারণে আমরা কি করব, নগদানটাকে এখানে কাজ করাবো। যদি এখানে নগদানের কোনো উল্লেখ না থাকতো, নগদানের যদি এখানে কোনো উল্লেখ না থাকতো তাহলে কি হতো না, এখানে নগদানের কোনো কাজ হতো না। যেহেতু এখানে নগদান রিলেটেড আছে এবং আমরা কি নগদান হিসাবটা প্রস্তুত করতেছি, তো যেহেতু নগদান হিসাবটা প্রস্তুত করছি তার মানে কি আমার দেখতে হবে যে আমি যে জাবেদাগুলো করব বা যে জাবেদাগুলো করা আছে সেখানে নগদান রিলেটেড কোথায় কোথায় কি জাবেদাগুলো আছে অথবা কি লেনদেনগুলো আছে। তাহলে আমরা এই পর্যায়ে দেখো চলমান জেড ছকের ঘরটা আমরা আঁকছি। তাহলে দেখো তারিখ বিবরণ, এখানে টি ছকে যেমন কি দুইটা পাশ ছিল, ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ বা ডেবিট পাশ ক্রেডিট পাশ। এখানে কোনো পক্ষ নাই। ওইখানে তারিখের গড় ছিল 2টা, বিবরণের গড় ছিল 2টা, জাবেদার গড় ছিল 2টা, কিন্তু এখানে দেখো একটা, তারিখের গড় একটা, বিবরণের গড় একটা, জাবেদার গড় একটা। আর আমরা এখানে কি করছি, ডেবিট টাকা ক্রেডিট টাকা, আর হচ্ছে এখানে জের অথবা ব্যালেন্স। জের অথবা ব্যালেন্স মানে কি ডেবিট এবং ক্রেডিটের দুইটা ব্যালেন্স। তাহলে ব্যালেন্সটা আমরা কিসের উপর ভিত্তি করে নিব? কিসের উপর ভিত্তি করে নিব? আমরা হচ্ছে এই ডেবিট ক্রেডিটের উপর ভিত্তি করে আমরা এখানে ব্যালেন্সটা নির্ণয় করব। তাহলে ব্যালেন্স বা জেড বলতে আমরা কি বুঝি? মনে করো আমার কাছে ছিল 2000 টাকা, আমার কাছে 2000 টাকা ছিল, এখান থেকে আমি 500 টাকা কি একজনকে দিয়ে দিছি। তাহলে আমার এখন ব্যালেন্স আছে কত? 1500 টাকা। তাহলে আমার এই যে ব্যালেন্স আমার কত আছে সেটা নির্ণয় করার জন্য আমরা কি করব, ব্যালেন্সের একটা ঘর বা জেড এর ঘর আলাদা একটা রাখছি, যাতে কি আমার লাস্ট বা নিট ব্যালেন্স কত থাকে, সর্বশেষ আমার কাছে ব্যালেন্স কত থাকে সেটা বের করার জন্য। তাহলে আমরা অঙ্কে চলে যাই। তাহলে দেখো এখানে আমরা কি আমাদের সিস্টেম 1 টি ছকের নিয়মের মতোই যে আমি যে হিসাবটা প্রস্তুত করব, সেই হিসাবটা কোন পাশে আছে, ডেবিট পাশে আছে নাকি ক্রেডিট পাশে আছে। যদি ডেবিট পাশে থাকে তাহলে ডেবিট পাশে, ক্রেডিট পাশে থাকলে ক্রেডিট পাশে। ডিপেন্ড করে কিসের উপর, আমি যে হিসাবটা প্রস্তুত করছি সেই হিসাবটা কোথায় আছে। সেই হিসাবটা যদি ডেবিট পাশে থাকে তাহলে আমি কোন পাশে বসাবো, ডেবিট পাশে টি ছকে। আর যদি ক্রেডিট পাশে থাকে তাহলে কোন পাশে বসাবো, ক্রেডিট পাশে। তাহলে এখানেও সেম নিয়ম, যদি এখানে কি ডেবিট পক্ষ আর ক্রেডিট পক্ষ নাই, কিন্তু এখানে কি দুইটা ব্যালেন্সের ঘর আছে, একটা ডেবিট টাকা আর একটা ক্রেডিট টাকা।
তাহলে দেখো আমরা এই জাবেদার উপর ভিত্তি করে যদি প্রথম তারিখটা নিই, প্রথমের লেনদেনটা নিই, তাহলে প্রথম লেনদেনটা কি হবে? তাহলে আমরা যেহেতু নগদান প্রস্তুত করছি, তাহলে বিবরণের ঘরে কি লিখব? নগদানের এগেইনস্ট বা বিপরীতকে মূলধন। মূলধন হিসাব। তাহলে দেখো আমি বলছি যে আমি যে হিসাবটা প্রস্তুত করব সেই হিসাবটা কোন পাশে আছে সেটা আমাকে ফার্স্ট অফ অল দেখতে হবে। তাহলে দেখো এখানে নগদান হিসাব কি ডেবিট পাশে আছে, আর মূলধন হিসাবটা এটা বিপরীতটা আমাকে লিখতে হবে। যেহেতু নগদান হিসাব প্রস্তুত করছি, তাহলে নগদানের এগেইনস্টে কি আসবে? মূলধন। তাহলে দেখো নগদান কোন পাশে আছে? ডেবিট পাশে। তাহলে আমরা এখানে কোন ঘরে টাকাটা লিখব? অবশ্যই ডেবিট করে। কত টাকা? 10,000 টাকা। আচ্ছা এখন দেখো এই জেডটা কি, দেখো প্রথম কি তারিখের যে ব্যালেন্সটা বা যে ঘরে থাকবে, ডেবিট ঘরে থাকলে যে বা ব্যালেন্সের কোন ঘরে বসবে? ডেবিট ঘরে বসবে। যদি ক্রেডিট ঘরে থাকতো তাহলে কোন পাশে বসতো? ক্রেডিট পাশে। যেহেতু এখানে ব্যালেন্সটা শুরু হয়েছে কোন ঘর দিয়ে? ডেবিটের টাকা দিয়ে, তাহলে আমার এখানে ব্যালেন্সটা কোন ঘরে যাবে? ডেবিটের ঘরে। আচ্ছা তাহলে গেল। দ্বিতীয়টাও সেম, তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। যেহেতু আমি নগদান হিসাব প্রস্তুত করছি, তাহলে এখানে কোনটা আসবে? অবশ্যই ক্রয় আসবে। তাহলে 2 নাম্বার। আচ্ছা তাহলে দেখো এখানে ক্রয় হিসাব যেহেতু কোন পাশে আছে? ডেবিট পাশে। তাহলে আমার ক্রয় হিসাব কোন পাশে আছে সেটা আমার দেখার বিষয় না। আমি কোন হিসাব প্রস্তুত করছি? নগদান হিসাব। তাহলে নগদান হিসাব কোন পাশে আছে? এখানে ক্রেডিট পাশে। তাহলে আমার টাকাটা কোন পাশে বসবে? ক্রেডিট পাশে। কত টাকা? 5,000 টাকা। তাহলে আমি প্রথমেই বলছিলাম যে কি জের বা ব্যালেন্স বলতে কি, জের বা ব্যালেন্স বলতে আমরা এখানে প্লাস মাইনাসের যে বিষয়টা আছে সেটা করব। যে কি ডেবিট ডেবিট থাকলে কি হবে? যোগ হবে। ডেবিট ডেবিট থাকলে যোগ হবে। যেমন আমরা ম্যাথমেটিক্স বা গণিতে যে বিষয়টা আমরা ফলো করি যে প্লাসে প্লাসে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাস আবার কি প্লাস। তো এখানেও সেম জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব যে ডেবিট ডেবিট কি হবে? এই ডেবিট আর জের বা ব্যালেন্সের ডেবিট কি হবে? যদি থাকে এই ডেবিট থাকে তাহলে এই ডেবিট এই ডেবিট কি হবে? যোগ হবে। আর যদি ডেবিট ক্রেডিট থাকে, ডেবিট এই ডেবিট আর এই ক্রেডিট, এই ডেবিট আর এই ক্রেডিট থাকলে কি হবে? মাইনাস হবে। ডেবিট এবং ক্রেডিট থাকলে কি মাইনাস, আর ডেবিট ডেবিট থাকলে প্লাস। তো দেখো এখানে ডেবিট পাশের ব্যালেন্স আমি এই পাশে নিছি, তাহলে আমার এখন ব্যালেন্সের উপর ভিত্তি করে আমি এই পাশের কাজ করব। তাহলে আমার 10,000 টাকার কি আমার ব্যালেন্স ছিল? ডেবিট ব্যালেন্স। তো সেখান থেকে কি ক্রয় করার ফলে আমার 5,000 টাকা মাইনাস হয়ে গেছে, ক্রেডিট হয়ে গেছে। তাহলে আমার এখানে আর ব্যালেন্স থাকবে কত? 5,000 টাকা। তাহলে আমার এখানে ব্যালেন্স থাকবে কত? 5,000 টাকা। ক্লিয়ার? তারপর দেখো আমরা 3 নম্বরে চলে যাই। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে যেহেতু নগদান হিসাব প্রস্তুত করছি, তাহলে কি এখানে কি হবে? বিক্রয় হিসাব। এখানে কি হবে? বিক্রয় হিসাব। তাহলে আমার এখানে নগদান কোন পাশে আছে? ডেবিট পাশে। তাহলে আমি টাকাটা কোন পাশে লিখব? ডেবিট পাশে। কত টাকা? 15,000 টাকা। তাহলে দেখো আমি একটু আগে বলছিলাম ডেবিট ডেবিট থাকলে কি হবে? যোগ হবে। তাহলে জের বা ব্যালেন্সের ডেবিট আর এখানেও ডেবিট হয়েছে, টাকাটা আবার ডেবিট পাশে বসছে। তাহলে ডেবিট ডেবিট কি হবে? প্লাস। ডেবিট ডেবিট যোগ হবে। তাহলে 5,000 আমার ব্যালেন্স ছিল, আর 15,000 টাকা কি আমার নতুন করে অ্যাড হবে। তাহলে 5 আর 15 কত? এখানে আমার নতুন করে আবার মোট ব্যালেন্স কত হবে? 20,000 টাকা। তারপর দেখো 4 নাম্বারটা সেম, আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে নগদান ক্রেডিট আছে, তাহলে আমি এখানে কি আসবাবপত্র লিখব? তাহলে আসবাবপত্র। তাহলে দেখো এখানে আসবাবপত্র যেহেতু নগদান ক্রেডিট আছে, তাহলে আসবাবপত্র কোন করে বসবে? ক্রেডিট করে। কত টাকা? 5,000 টাকা। তাহলে এখানেও সেম ফর্মুলা আমরা ইউজ করব। প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ডেবিট ডেবিট যোগ, ডেবিট ক্রেডিট বিয়োগ। তাহলে আমার ডেবিট ব্যালেন্স আছে কত? 20,000 টাকা। আমার হাতে ব্যালেন্স আছে 20,000 টাকা, সেখান থেকে কি আবার ক্রেডিট হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে কত? 5,000। তাহলে আমার এখানে ব্যালেন্স থাকবে কত? এখানে ব্যালেন্স থাকবে 15,000 টাকা। এখানে ব্যালেন্স থাকবে কি? 15,000 টাকা। তাহলে দেখো আমার এখানে ব্যালেন্স থাকলো কত? 15,000 টাকা। তাহলে আমার এখানে আর যে তোমার 4টা লেনদেন আছে, 4টা লেনদেনের কাজ আমার এখানে শেষ। তাহলে এখানে দেখো এখানে তাহলে আমার কি, তাহলে দেখো আমার এখানে হিসাব শেষ। তাহলে আমার ব্যালেন্স বের হলো কত? 15,000 টাকা। তাহলে দেখো চলমান জেড ছক আর পি ছকের মধ্যে পার্থক্যটা কি? চলমান জেড ছকে আমার কি
আমার হচ্ছে ব্যালেন্স বের করার মানে ওইরকম ভাবে ব্যালেন্স সিডিবিডি বের করার দরকার নাই, ডাইরেক্টলি কি প্লাস মাইনাস করার পর আমার এখানে ব্যালেন্স অটোমেটিক্যালি বের হয়ে যায়। আর টি ছকে কি আমার সবকিছু যোগ করার পর যে পাশে কম সে পাশে আমরা কি করতাম ব্যালেন্স সিডি লিখে যে যত টাকাটা শর্ট ছিল বা যত টাকা কম ছিল সেই টাকাটা আমরা কি করতাম লিখতাম। কিন্তু এখানে চলমান জেড ছকে কিন্তু সেই ঝামেলাটা আমাদের নাই। যেহেতু আমার এখানে চলমান জেড ছকে ঝামেলা নাই, তাহলে তুমি চাইলে চলমান জেড ছকেও করতে পারো, তুমি চাইলে টি ছকেও করতে পারো। এখন সেটা ডিপেন্ড করে কোশ্চেন কিভাবে তোমাকে করতে বলে। তোমাকে যদি টি ছকে করতে বলে ওকে ফাইন, তুমি টি ছকে করবা। তোমাকে যদি চলমান জেড ছকে প্রস্তুত করতে বলে তাহলে তোমাকে চলমান জেড ছকে প্রস্তুত করতে হবে। এখন আসো, যদি কোনোটার কথাই না বলে, চলমান জেড ছকের কথা বলে না, টি ছকের কথা বলে না, তখন আমরা কি করব? তখন তোমার যে ছকটা তোমার কাছে ইজি মনে হয়, তোমার কাছে যে ছকটা দ্বারা তুমি কি সহজে অঙ্কটা করতে পারো, তুমি সেই ছকটা এখানে উপস্থাপন করতে পারো। আচ্ছা, এখানে দেখো, তাহলে কি আমার চলমান জেড ছক টি ছক আমার দুইটাই জানা থাকতো। এখন অনেকেই বলতে পারে যে আমার চলমান জেড ছকে আমি অঙ্ক করতে আমার ভালো লাগে, অনেকের কাছে আবার টি ছকে অঙ্ক করতে ভালো লাগে। এখন ভালো লাগাটা এক জিনিস, আর হচ্ছে তোমাকে যখন কোশ্চেন কিন্তু কি চলমান জেড ছকেই যে হবে এমন কোনো নিশ্চয়তা নাই, আবার টি ছকেই যে হবে এমন কোনো নিশ্চয়তা নাই। এই কারণে আমাদের দুইটা ছক সম্পর্কে ভালো আয়ত্ত রাখতে হবে, যাতে কি আমাদের অঙ্কটা আসলে যাতে আমরা সুন্দরভাবে যে কোনো ছকে আসলে আমরা সেটা উপস্থাপন করতে পারি। এই কারণে আমাদের দুইটা ছক সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হবে যদি আমরা খতিয়ান অ্যানসার করতে চাই। আর খতিয়ানকে মূলত হিসাবের পাকা বই বলা হয়। তাহলে পাকা বই বলতে এখানে কি বোঝায়? যে সকল বইয়ের রাজা হচ্ছে কি খতিয়ান। তার মানে কি খতিয়ানের ব্যালেন্সের উপর ভিত্তি করে কিন্তু একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বা আর্থিক ফলাফল মূলত নির্ণয় হয়ে থাকে। এই কারণে আমার কি আর্থিক ফলাফল বা একটা প্রতিষ্ঠানের অবস্থা জানতে হলে আমাকে খতিয়ান নির্ভর হইতে হবে। আর খতিয়ান নির্ভরশীল হইতে হলে আমাকে কি করতে হবে? আমাকে অবশ্যই খতিয়ান সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তাহলে চলমান জেড ছকে আমি আবার একটু ওই বিষয়টা রিপ্লাই করছি। তাহলে ছকের বিষয়টা যেটা আছে সেভাবে চলমান জেড ছকে। তাহলে দেখো, এখানেও সেম নগদান হিসাব প্রস্তুত করছি। তাহলে নগদান হিসাব যেহেতু প্রস্তুত করছি, তার মানে কি নগদান রিলেটেড যে জাবেদাগুলো আছে সেই জাবেদাগুলোই কি আমি নগদান হিসাবের মাধ্যমে প্রস্তুত করব। তাহলে প্রথমটা কি বলছে? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে যেহেতু আমার কি হিসাব প্রস্তুত করছি কোনটা? নগদান। তাহলে আমার যেহেতু নগদান প্রস্তুত করছি, তাহলে আমাকে দেখতে হবে আমি যে হিসাবটা প্রস্তুত করছি সেই হিসাবটা কোথায় আছে। তাহলে ডেবিট পাশে আছে, এই কারণে আমি ডেবিট পাশে লিখলাম টাকাটা, ব্যালেন্স চলে গেল। প্রথম ব্যালেন্সটার উপর ভিত্তি করে কি আমি জের বা ব্যালেন্সে কি কোন পাশে থাকে সেটা বসাবো। তো দেখো এখানে প্রথমে শুরু হয়েছে কি ডেবিট পাশে দিয়ে, তাহলে আমি কি জের এর কোন পাশে বসাবো? ডেবিট পাশে। তারপর আবার কি এই পাশের উপর ভিত্তি করে এই পাশে প্লাস মাইনাস হবে। তারপর দেখো দ্বিতীয়টা কি ক্রয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব যেহেতু কি নগদান এখানে ক্রেডিট আছে, নগদান এখানে ক্রেডিট আছে, এই কারণে কি ক্রয় হিসাবটা কোথায় বসাইছি? ক্রেডিট পাশে। তিন নাম্বারটা কি নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। তাহলে যেহেতু নগদান কোথায় আছে? ডেবিট পাশে, এই কারণে আমরা কোন পাশে লিখছি? ডেবিট পাশে। তাহলে এখানে 10,000, এখানে মাইনাস, তাহলে ডেবিট ক্রেডিট কি হবে? মাইনাস। 10 থেকে 5 বাদ দিলে 5,000। আবার নতুন করে কি ডেবিটের ব্যালেন্স আসলো কত? 15। তাহলে 5 আর 15 যোগ করলে 20। আবার আসবাবপত্র কি ক্রেডিট, নগদান ক্রেডিট হয়েছে। তাহলে নগদান ক্রেডিট হলে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস। 20,000 থেকে 5,000 বাদ দিলে আমার ব্যালেন্স থাকবে কত? 15,000 টাকা। আচ্ছা, তাহলে আমাদের খতিয়ান চলমান জেড ছকের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা এখানে ভালোভাবে আয়ত্ত করব। আর তোমরা বাসায় যে বিষয়গুলো একটু খেয়াল করবা সেটা হচ্ছে এখানে কিছু স্পেসিফিক ছকের কথা আছে, সেগুলো আমরা একটু আয়ত্ত করব, সেগুলো আমরা ভালোভাবে মনে রাখবো। সেই ছকগুলো আমি একটু এখানে ধারণা বা এখানে লিখে দিচ্ছি যে কোন ছকগুলো তোমরা বই থেকে পড়ে নিবা। তাহলে প্রথমটা হচ্ছে কি ক্রয় জাবেদা, এখানে বই থেকে তোমরা এই চারটা ছক ভালোভাবে পড়ে ফেলবা, ভালোভাবে এই ছকগুলো আয়ত্ত করবা, তাহলে তোমাদের জন্য কি এগুলো
সহজ হবে। চারটা ছক সম্পর্কে তোমাদের আমি পার্ট 3 তে আলোচনা করব এই চারটা ছক সম্পর্কে। তো এই চারটা ছক দেখো, এখানে ছক সম্পর্কে আমি একটু সংজ্ঞাগত একটু ধারণা দিয়ে দিই। ক্রয় জাবেদা বলতে আমরা কোন জাবেদাটাকে বুঝি? যে প্রতিষ্ঠানে ধারে বা বাকিতে যে পণ্য কি করা হয়, ক্রয় করা হয়, বাকিতে যে পণ্য ক্রয় করা হয় সেটা কোন বইয়ে লিপিবদ্ধ হবে? ক্রয় জাবেদায়। তারপর দেখো বিক্রয় জাবেদায় কি লিপিবদ্ধ হবে? সকল ধারে কি, সকল পণ্য যদি ধারে আমরা কি করি, বিক্রি করি, যদি ধারে বিক্রি করি তাহলে কি হবে? তাহলে সেটা কোন বই বসবে? বিক্রয় জাবেদায়। আর ক্রয় ফেরত জাবেদা কোনটা? ক্রয়কৃত পণ্য যদি কি ফেরত দেওয়া হয়, ক্রয়কৃত পণ্য যদি ফেরত দেওয়া হয় তাহলে সেটা কোন জাবেদায় বসবে? ক্রয় ফেরত জাবেদায়। বিক্রয় ফেরত জাবেদায় কি বসবে? বিক্রয় ফেরত জাবেদায় বসবে বিক্রয়কৃত পণ্য যদি আমার কাছে ফেরত আসে। বিক্রয়কৃত পণ্য যদি আমার কাছে ফেরত আসে তাহলে কোনটা, সেটা কোন বইয়ে বসবে? বিক্রয় ফেরত জাবেদায়। তোমরা অধ্যায় 6 এ বা অধ্যায় 7 এ এই যে কোনো একটা অধ্যায়ে জাবেদা অথবা খতিয়ান অধ্যায়ে চারটা জাবেদা সম্পর্কে বা চারটা জাবেদার ছক আছে। এই ছকগুলো সম্পর্কে তোমরা ভালোভাবে কি ছকগুলো আয়ত্ত করবে তোমাদের সুবিধার্থে, কারণ এই ছকগুলো মাঝে মাঝে অঙ্কে চলে আসে। আর এই সম্পর্কে আমরা ডিটেইলস ম্যাথমেটিক্স যে আলোচনা আছে সেটা আমরা নেক্সট পার্ট 3 তে আমরা এটা নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের জন্য কি এই রিলেটেড যত আলোচনা আছে সেটা তোমাদের জন্য আয়ত্ত করতে তোমাদের সুবিধা হবে। তাহলে এই যে ক্লাসগুলো হচ্ছে বা তোমরা এই ক্লাসগুলো একটু ভালোভাবে অনুসরণ করবে, আর অবশ্যই বই থেকে যে উদাহরণগুলো আছে সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। তাহলে দেখা যাবে যে কি আমার প্র্যাকটিস বা অনুশীলনের মধ্যে থাকলে আমার অঙ্কগুলো আমার জন্য কি সহজ হয়ে যাবে বা আমি পড়তে আমার জন্য সুবিধা হয়ে যাবে। এর জন্য অবশ্যই তোমাদের কি করতে হবে? ক্লাসগুলো ভালোভাবে ফলো করতে হবে এবং ক্লাসগুলো ভালোভাবে আয়ত্ত করে আমরা সেই অনুযায়ী কি করব? বাসায় প্রস্তুত হব বা এই অঙ্কগুলো আবার প্রস্তুত প্রিপারেশন নেওয়া শুরু করব। যেহেতু আমাদের এখন পরিস্থিতি আমাদের প্রতিকূলে বা পরিস্থিতি আমাদের এখন খারাপ হওয়ার কারণে আমাদের স্কুল সবকিছু এখন আপাতত বন্ধ আছে, এই কারণে আমরা সময়টাকে কাজে লাগাবো। তো অবশ্যই আমরা বাসায় একটু পড়াশোনা করব আর সবাই সাবধানে চলাফেরা করব পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। আজকে এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।